2024-25 এবিটিএ টেস্ট পেপারকে ধরে তোমরা অনেকে 2025 সালে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছ। এই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির একটা পেজ আলোচনা করব। আগে আমরা দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 429। এর আগের যতগুলো মডেল পেজ ছিল সমস্ত পেজের আলোচনা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা যাব পেজ নাম্বার 429। পূর্ণাঙ্গ আলোচনা হবে, মানে সিন আনসিন গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। আমরা 429 পেজে এসে গেছি। একের দাগে একটা সিন দেওয়া আছে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। অধিকাংশ লোকেরা মনে করে যে বিড়াল একটা অবুদ্ধিমান প্রাণী। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 7 দ্য ক্যাট, ওখান থেকে। লাইনগুলোর মিনিং আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলছি। প্রথমে এমসিকিউ এ দাগে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। কথাটা ভুল। অধিকাংশ লোকেরা মনে করে যে বিড়াল একটা বুদ্ধিমান প্রাণী। কথাটা ভুল, এটা ভুল হবে। তা বুদ্ধিমান প্রাণী নয়, অবুদ্ধিমান প্রাণী। তাহলে উত্তর হবে এ ডাল অ্যানিম্যাল। অবুদ্ধিমান মানে ডাল অ্যানিম্যাল। তাহলে অপশন নাম্বার 2 হবে। আর বি দাগে, অ্যাজ পার পপুলার ভিউ দ্য ক্যাট অনলি কেয়ার্স ফর। আর একটা জনপ্রিয় ধারণা অনুযায়ী বিড়াল কিন্তু কিসের জন্য শুধু পরোয়া করে? উত্তর হচ্ছে মাইস অ্যান্ড মিল্ক, অপশন নাম্বার 4। আর সি দাগে, টু পাস দ্য টাইম অ্যাওয়ে, মানে সময় অতিবাহিত করার জন্য দ্য ক্যাট, বিড়াল কি করে না ওয়াচেস এ মাউস হোল, ইঁদুরে গর্তের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ডি দাগে, দ্য ক্যাটস রিয়েল ক্যারেক্টার ইজ রিভিলড ইন দ্য ইভিনিং, বিড়ালের আসল চরিত্র প্রকাশ পায় সন্ধ্যাবেলা, ইন দ্য ইভিনিং। আর ই দাগে, দ্য ক্যাট ইজ এ গ্রিম ফাইটার, বিড়াল কিন্তু একজন লড়াকু যোদ্ধা। বি দাগে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে পূরণ করো, মানে শূন্যস্থান পূরণ। এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তাহলে মোস্ট থেকে শুরু করে লাইফ অবধি প্রথম শূন্যস্থানে বসবে। দুইয়ের দাগে, টু কিপ হিমসেলফ ফ্রি ফ্রম ডাইং অফ বোরডম দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। তাহলে সামটাইমস থেকে 2 পর্যন্ত, এটা আমাদের 2 নম্বর শূন্যস্থানে বসবে। 3-এর দাগে, দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। দ্য অ্যাটেনশন থেকে শুরু করে হাউস অবধি, এটা 3 নম্বর শূন্যস্থানে বসবে। তারপরে কিছু ট্রু ফলস আছে, মানে টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে, অল ডে লং দ্য ক্যাট রোমস অ্যাবাউট দ্য গার্ডেন, সারাদিন ধরে বিড়াল নাকি বাগানে ঘুরে বেড়ায়। কথাটা ভুল, ফলস, এফ লিখলাম। সাপোর্টিং এ লিখবে অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। 2-এর দাগে, অ্যাকর্ডিং টু দ্য পপুলার অপিনিয়ন দ্য ক্যাট ইজ ফন্ড অফ মাইস অ্যান্ড মিল্ক, লোকেদের সাধারণ ধারণা অনুযায়ী বিড়াল কিন্তু দুধ আর ইঁদুরকে ভালোবাসে। অবশ্যই ঠিক, ট্রু, টি লিখলাম। সাপোর্টিং হবে এটা, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ার লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। মোস্ট পিপল থেকে মিল্ক পর্যন্ত। 2-এর একটা পোয়েম দিয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া হয়েছিল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 2 ফেবেল থেকে। তা লাইনগুলো পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলছি। প্রথমে এমসিকিউ 1-এর দাগে, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর কম্বাইন্ড টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। তাহলে অপশন নাম্বার 4, এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। বি দাগে, টু অকুপাই হিজ প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, মানে নিজের ছোট জায়গা দখল করে থাকাটা কাঠবিড়ালির কাছে অপমানের নয়। আর সি দাগে, দ্য মাউন্টেন মেক্স এ স্কুইরেল ট্র্যাক হুইচ ইজ ভেরি প্রিটি, পর্বত তৈরি করে দেয় একটা কাঠবিড়ালিদের রাস্তা, যেটা হয় খুবই সুন্দর। আর ডি দাগে, দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি, কাঠবিড়ালি বয়ে নিয়ে যেতে পারে না। কি বইতে পারে না? উত্তর হচ্ছে হেভি লোড, একটা ভারী কোনো বোঝা, অপশন নাম্বার 4। আর বি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে। একে দাগে, হু ওয়াজ কল্ড লিটল প্রিগ অ্যান্ড বাই হোম, কাকে লিটল প্রিগ বলা হয়েছে এবং কার দ্বারা? তার উত্তরে লিখবো, দ্য স্কুইরেল ওয়াজ কল্ড লিটল প্রিগ বাই দ্য মাউন্টেন। 2-এর দাগে, হোয়াট ইজ নট ডিনাইড বাই দ্য স্কুইরেল, মানে কোন জিনিসটা স্কুইরেল অস্বীকার করে না? তাহলে উত্তরে লিখবো, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক ফর হিম, কাঠবিড়ালি কখনো অস্বীকার করে না যে পর্বত তার জন্য একটা সুন্দর কাঠবিড়ালিদের রাস্তা তৈরি করে দেয়। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। অ্যাকর্ডিং টু এ গ্রুপ অফ সায়েন্টিস্ট, একদল বিজ্ঞানীদের মতে সুন্দরবনস দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এই সুন্দরবন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। অ্যান্ড দ্য আইকনিক বেঙ্গল টাইগার্স হ্যাবিটেট, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান, ক্যান বি ডেস্ট্রয়েড ডিউ টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রাইজিং সি লেভেলস ওভার দ্য নেক্সট 50 ইয়ার্স। এই সুন্দরবন কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে এবং সমুদ্র তলে জলের উচ্চতা বাড়ার কারণে আগামী 50 বছরে। স্প্যানিং মোর দ্যান, এটা THAN হবে, স্প্যানিং মোর দ্যান 10,000 স্কোয়ার কিলোমিটার, the Sundarbans region is the most critical area for the
এন্ডেঞ্জার্ড রয়্যাল বেঙ্গল টাইগার। রিসার্চার্স সে, গবেষণাকারীরা বলছেন যে 10,000 বর্গ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই সুন্দরবন এলাকাটা, এটা কিন্তু বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য একটা বসবাসের উপযোগী জটিল জায়গা। বিল লরেন্স, এ প্রফেসর অ্যাট দ্য জেমস কুক ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির একজন প্রফেসর, নাম হচ্ছে বিল লরেন্স সেড, তিনি বললেন যে লেস দ্যান 4,000 বেঙ্গল টাইগার্স আর অ্যালাইভ টুডে। তিনি বলছেন 4,000-এর থেকেও কম রয়্যাল বেঙ্গল টাইগার এই মুহূর্তে বেঁচে রয়েছে। অ্যান্ড দিস ইজ রিয়েলি লো নাম্বার ফর দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ক্যাট। পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল বলতে বাঘের কথা বলা হচ্ছে, বাঘের পক্ষে এই সংখ্যাটা কিন্তু নেহাতি কম। হুইচ ইউজ টু বি ফার মোর অ্যাবান্ডেন্ট, একটা সময় এই সংখ্যাটা প্রচুর থাকতো, বা টুডে ইজ মেনলি কনফাইন্ড টু এ স্মল এরিয়াজ অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। কিন্তু এখন এই রয়্যাল বেঙ্গল টাইগার ভারত এবং বাংলাদেশের এই স্বল্প জায়গার মধ্যে, কিন্তু বর্তমানে এই রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ এবং ভারতের ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে। শরীফ মুকুল, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একজন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নাম হচ্ছে শরীফ মুকুল। তিনি বললেন যে হোয়াট ইজ মোর টেরিফাইং ইজ দ্যাট আওয়ার অ্যানালাইসিস সাজেস্ট টাইগার হ্যাবিটেটস ইন দ্য সুন্দরবনস উইল ভ্যানিশ এন্টায়ারলি বাই 2027। তিনি বলছেন সবচেয়ে আতঙ্কিত খবর যেটা আমাদের গবেষণা যেটা বলছে, নির্দেশ করছে যে বাঘেদের বাসস্থান এই সুন্দরবন আগামী 2027 সাল নাগাদ পুরোপুরি অদৃশ্য উধাও হয়ে যাবে। বিয়ন্ড ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি দ্য সুন্দরবনস আর আন্ডার গ্রোয়িং প্রেসার ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, নিউ রোডস অ্যান্ড গ্রেটার পোচিং। এই সুন্দরবনে শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তা নয়, এ আরও কয়েকটা ভয়ঙ্কর আক্রমণের মুখে রয়েছে, যেমন এখানে প্রচুর পরিমাণে শিল্পায়ন ঘটছে, নতুন রাস্তা তৈরি হচ্ছে এবং প্রচুর চোরাচালান ঘটছে। তাহলে আমরা প্রথমে এমসিকিউতে যাবো, একে দেখে টাইগার হ্যাবিটেটস ইন সুন্দরবনস উইল ভ্যানিশ এন্টায়ারলি বাই, উত্তর হবে 2070। কেন বললাম না, টেক্সটে আনসিনে প্রথম লাইনে বলা ছিল আগামী 50 বছরে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, এখন 2024, তাহলে 50 বছর হলে 2074, তো 74 তো অপশানে নেই, তো 2070 তার কাছাকাছি হচ্ছে, তাই আমরা 2070-এ গেলাম। দ্য নাম্বার অফ বেঙ্গল টাইগার্স অ্যালাইভ অ্যাট প্রেজেন্ট ইজ, বর্তমানে বেঙ্গল টাইগার কতজন বেঁচে আছে, উত্তর হচ্ছে লেস দ্যান 4,000, 4,000-এর থেকেও কম। 3-এর দাগে বিল লরেন্স ইজ এ প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া, বিল লরেন্স হচ্ছে অস্ট্রেলিয়ার একজন প্রফেসর। 4 দাগে বেঙ্গল টাইগার্স আর এন্ডেঞ্জার, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এই মুহূর্তে বিপন্ন। 5 দাগে দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইজ সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। আর 6 দাগে দ্য সুন্দরবনস রিজন কভার্স অ্যান এরিয়া অফ মোর দ্যান 10,000 স্কোয়ার কিলোমিটার, সুন্দরবনের এলাকার পরিমাপটা হচ্ছে 10,000 বর্গ কিলোমিটারের থেকেও বেশি। আমরা ট্রু ফলসে যাবো, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। দ্য সুন্দরবন ফেস প্রেসার অনলি ফ্রম ক্লাইমেট চেঞ্জ, সুন্দরবন এইমাত্র শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জেরই আক্রমণের মুখে রয়েছে, কথাটা ভুল, ফলস। ক্লাইমেট চেঞ্জের পাশাপাশি আরও কয়েকটা থ্রেট অপেক্ষা করছে সুন্দরবনের জন্য। সাপোর্টিং স্টেটমেন্টে দেবো এই আনসিনের শেষ 2 লাইন, বিয়ন্ড ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে পোচিং পর্যন্ত, এটা হলো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2-এর দাগে শরীফ মুকুল ইজ এ সায়েন্টিস্ট অফ বাংলাদেশ, শরীফ মুকুল হচ্ছে বাংলাদেশের একজন বিজ্ঞানী, কথাটা ভুল, ফলস লিখলাম, তিনি ওখানকার একজন প্রফেসর। সাপোর্টিং এ লিখবো শরীফ মুকুল থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, এই লাইনটা তুলে দেবো সাপোর্টিং স্টেটমেন্ট 2। 3-এর দাগে আছে অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স দ্য সুন্দরবনস রিজিয়ন ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল এরিয়া ফর দ্য এন্ডেঞ্জার্ড বেঙ্গল টাইগার্স, গবেষণাকারীদের মতে সুন্দরবন হচ্ছে সবচেয়ে জটিল জায়গা ওই বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য, কথাটা ঠিক, ট্রু, টি লিখলাম। সাপোর্টিং এ এই লাইনটা তুলবো, দ্য সুন্দরবনস থেকে শুরু করে রিসার্চার সে পর্যন্ত, এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট 3। 4খানা প্রশ্ন দেওয়া আছে, একে থেকে হোয়াই আর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স ইন ডেঞ্জার, রয়্যাল বেঙ্গল টাইগাররা বিপদের মধ্যে আছে কেন, না আগামী 50 বছরে সুন্দরবন পুরো ধ্বংস হয়ে যাবে, তাই না? তাহলে উত্তরে লিখবে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স আর ইন ডেঞ্জার বিকজ বেঙ্গল টাইগার্স হ্যাবিটেট ক্যান বি ডিস্ট্রয়েড ডিউ টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রাইজিং সি লেভেলস ওভার দ্য নেক্সট 50 ইয়ার্স। তারপর 2-এর দাগে হাউ মাচ এরিয়া ডাজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অন আর্থ কভার, পৃথিবীতে সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য কত জায়গা জুড়ে আছে, উত্তর লিখবে দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অন আর্থ covers an area of more than 10,000 square kilometer। তারপর 3-এর দাগে অ্যাপার্ট ফ্রম ক্লাইমেট চেঞ্জ হোয়াট আদার ফ্যাক্টরস অ্যাফেক্ট দ্য সুন্দরবন, ক্লাইমেট চেঞ্জের পাশাপাশি আর কোন কোন জিনিস সুন্দরবনকে ক্ষতির মুখে রেখেছে, সেক্ষেত্রে উত্তর হবে আনসিনের শেষ 2 লাইন, বিয়ন্ড ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে পোচিং পর্যন্ত। 4-এর দাগে আছে হোয়াট ডিড বিল লরেন্স সে অ্যাবাউট বেঙ্গল টাইগার্স, বিল লরেন্স বেঙ্গল টাইগারকে নিয়ে কি বলেছেন, উত্তর এখান থেকে শুরু করবে, বিল লরেন্স এ প্রফেসর অ্যাট দ্য জেমস, এখান থেকে শুরু হবে, বিল লরেন্স থেকে শুরু, এই প্যারাটা পুরো শেষ করে দেবে অ্যান্ড বাংলাদেশ পর্যন্ত। তাহলে বিল লরেন্স থেকে বাংলাদেশ পর্যন্ত, এটা আমাদের 4-এর দাগের উত্তর।
আমরা গ্রামারে যাব। প্রথম 4 দাগে কারেক্ট অল্টারনেটিভ বাঁচতে বলেছে। বিরাট কোহলি স্কোর্ড এ সেঞ্চুরি ইন দ্য লাস্ট টেস্ট ম্যাচ এগেনস্ট ইংল্যান্ড। হি ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য ম্যান অফ দ্য ম্যাচ। দ্য ম্যাচ ওয়াজ হেল্ড অ্যাট লর্ডস। তাহলে উত্তর হলো স্কোর্ড, ওয়াজ ডিক্লেয়ার্ড, ওয়াজ হেল্ড। 5 দাগে আর্টিকেল প্রিপোজিশন। 5 এ আই এম ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ। আমি মিস্ট্রি স্টোরিজ ভালোবাসি, রহস্য গল্প ভালোবাসি। আই ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি। আমি একটা অতিরিক্ত আনন্দ খুঁজে পাই যে কোনো রহস্যকে সমাধান করার চেষ্টা করতে গিয়ে। আর বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড 3খানা প্রশ্ন দেওয়া আছে। 1 দাগে আছে ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, বাচ্চারা বাইরে খেলতে যেতে পারলো না। এটা কমপ্লেক্স করতে বলেছে। উত্তরে লিখবে দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেনিং। 2 দাগে আছে মাই ফাদার গেভ মি এ স্টোরি বুক। এটা বুক হবে, BOOK বুক হবে। আমার বাবা দিয়েছিলেন আমাকে একটা গল্পের বই। ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তর লিখবে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফাদার। আর 3 দাগে আই সেড টু মাই ফাদার হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার। আমি বাবাকে বললাম তুমি কি আমাদের শিক্ষক সম্পর্কে কিছু লিখেছ? ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তরে লিখবে আই আস্কড মাই ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার। সি দাগে ফ্রেজাল ভার্ব। প্রথমে আছে সামন্ড, উত্তর হবে কল্ড ইন। 2 নম্বরে রিজেক্টেড, উত্তর হবে টার্নড ডাউন। আর 3 নম্বরে অ্যাপেয়ার, উত্তর হবে টার্ন আপ। তাহলে কল্ড ইন, টার্নড ডাউন, টার্ন আপ। আর 6 দাগে ভোকাবুলারি। আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে বলেছে। এক্সটেন্ডিং মানে প্রসারিত, বিস্তার, উত্তর হবে স্প্যানিং। আর ন্যাচারাল ডুয়েলিং প্লেস সাধারণ বসবাসের জায়গা, তাকে হ্যাবিটেট বলে। আর 3 দাগে প্লেন্টিফুল, উত্তর হবে অ্যাবান্ডেন্ট। আর 4 দাগে ইললিগালি হান্টিং ইন অ্যানাদার ল্যান্ড, অন্যের জায়গায় গিয়ে অসহায়ভাবে বা বেআইনিভাবে অন্যায়ভাবে শিকার করা বা চোরাচালান করা, এটাকে পোচিং বলে। তাহলে 4টা শব্দ হলো স্প্যানিং, হ্যাবিটেট, অ্যাবান্ডেন্ট আর পোচিং। এই 4টা শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। আর 7 দাগে একটা গল্প লিখতে বলেছে, কিছু পয়েন্টস দেওয়া আছে। একটা ছেলে, সে ভেড়া চড়াতো বনের পাশে। একদিন সে মিথ্যা চিৎকার জুড়ে দিল, নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ। গ্রামবাসীরা ছুটে এলো তার কাছে। ছেলেটা হাসতে লাগলো। সে পরের দিন আবার একই দুষ্টুমি করলো। গ্রামবাসীরা আবার ছুটে এলো তাকে উদ্ধার করতে। একদিন সত্যিকার একটা নেকড়ে বাঘ এলো। ছেলেটা সাহায্যের জন্য চিৎকার করলো, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এলো না। আর নেকড়ে বাঘ মেরে ফেললো তার ভেড়াগুলোকে এবং ছেলেটাকে। একদম শুরুতে হেডিং দিয়ে দেবে এ কাউবয় অ্যান্ড এ ওলফ। একটা রাখাল বালক, কাউবয় না লিখে শেফার্ড লিখলেও হবে। একটা রাখাল বালক এবং একটি নেকড়ে বাঘ। ওয়ান্স আপন এ টাইম এ শেফার্ড লিভড ইন এ ভিলেজ। একদা এক সময় একটা রাখাল বালক একটা গ্রামে বাস করত। হি টেন্ডেড হিজ শিপ নিয়ার এ ফরেস্ট। সে একটা ভেড়াকে চড়াতো, ভেড়ার দলকে চড়াতো তাকে বনের পাশে। ওয়ান ডে হি ওয়ান্টেড টু মেক সাম ফান। একদিন সে একটু মজা করতে চাইলো। হি রেজড এ ফলস অ্যালার্ম, ওলফ ওলফ। সে মিথ্যা চিৎকার জুড়ে দিল, নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ। দ্য ভিলেজার্স হার্ড হিজ সাউট। গ্রামবাসীরা তার চিৎকার শুনতে পেল। দে রাশ টু হেল্প হিম। তারা ছুটে এলো তাকে সাহায্য করার জন্য। দ্য বয় লাভড অ্যাট দ্য ভিলেজার্স। ছেলেটা ওই গ্রামবাসীদের দিকে হাসতে লাগলো, তাদের দিকে তাকিয়ে। অ্যান্ড সেড দ্যাট ইট ওয়াজ এ জোক। এবং সে বলে আমি জোকস মারছিলাম। দ্য ভিলেজার্স ওয়েন্ট ব্যাক। গ্রামবাসীরা ফিরে চলে গেল। দ্য শেফার্ড রিপিটেড দ্য সেম প্র্যাঙ্ক অন অ্যানাদার ডে। রাখাল বালক ওই একই দুষ্টুমি করলো পরের আরেকটা দিন। দ্য ভিলেজার্স এগেন কেম রানিং ইন হিজ রেস্কিউ। গ্রামবাসীরা আবার ছুটে এলো তাকে সাহায্য করার জন্য, উদ্ধার করার জন্য। দ্য শেফার্ড লাভড এগেন। রাখাল বালকটা আবার হাসতে লাগলো। দিস টাইম দ্য ভিলেজার্স গট অ্যাংরি। এবারে কিন্তু গ্রামবাসীরা রেগে গেল। অ্যান্ড ওয়েন্ট ব্যাক এবং ফিরে চলে গেল। ওয়ান ডে এ ওলফ রিয়েলি কেম। একদিন সত্যিকার একটা নেকড়ে বাঘ এলো। দ্য শেফার্ড ক্রাইড ফর হেল্প। আর রাখাল বালকটা সাহায্যের জন্য চিৎকার করলো। দ্য ভিলেজার্স থট দ্যাট দ্য শেফার্ড ওয়াজ মেকিং এ প্র্যাঙ্ক এগেন। গ্রামবাসীরা ভাবলো যে রাখাল বালক নিশ্চয়ই আরেকবার দুষ্টুমি করছে। সো দি ডিড নট কাম টু হেল্প দ্য শেফার্ড। তাই তারা রাখাল বালককে সাহায্য করতে আর এগিয়ে এলো না। দ্য ওলফ কিল্ড দ্য শিপ অ্যান্ড দ্য বয়। আর নেকড়ে বাঘ ওই ভেড়ার দলকে এবং রাখাল বালক দুজনকেই মেরে ফেললো। মোরাল হবে ডোন্ট টেল এ লাই। কোনোদিন মিথ্যা কথা বলো না। নিচে একটা ফ্লো চার্ট দিয়েছে। এই ফ্লো চার্টকে কাজে লাগিয়ে একটা মিক্সচার কিভাবে তৈরি করা হবে যেগুলো রিহাইড্রেশনে কাজে লাগে, মানে রিহাইড্রেশন সলিউশন, মানে যাকে আমরা ORS বলি, অথবা মেনটেনিং ব্যালেন্স অফ ওয়াটার। আমরা একটা মানুষের শরীরে জলের পরিমাণকে নিয়ন্ত্রণ কিভাবে করা হবে, বজায় কিভাবে রাখা হবে, এই নিয়ে একটা ফ্লো চার্ট লিখতে বলেছে। প্রথমে সূচনা দিতে হবে এবং সেটা কিন্তু কয়টা নিম্নলিখিত ধাপের মধ্য দিয়ে সেটা সম্পন্ন করতে হবে। হাত ধুয়ে নিতে হবে, পাত্র, চামচ এবং গ্লাস এগুলো নিতে হবে। 1 লিটার জলকে একটা পাত্রে নিয়ে ফোটাতে হবে, তারপর ঠান্ডা করতে হবে। আর 6 চা চামচ চিনি এবং অর্ধেক চা চামচ লবণ যোগ করতে হবে, ভালো করে নাড়াতে হবে। এবারে ORS তৈরি হয়ে গেল এবং সেটা পরিবেশন করতে হবে। আমরা হেডিং করব প্রিপারেশন অফ রিহাইড্রেশন সলিউশন অর ORS। রিহাইড্রেশন সলিউশন বা ORS এর পদ্ধতি তৈরি।
লিখবো ওরাল রিহাইড্রেশন সলিউশন ইজ এ ভেরি কমন হোম রেমেডি ফর মেনটেনিং ব্যালেন্স অফ ওয়াটার ইন এ বডি। একটা শরীরে জলের ভারসাম্যকে রক্ষা করার জন্য ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন এটা খুবই সাধারণ ঘরোয়া চিকিৎসার উপায়। হোয়েন উই ফিল ওয়াটার শর্টেজ ইন আওয়ার বডি, যখনই আমরা আমাদের শরীরে জলের অভাব লক্ষ্য করি বা অনুভব করি, উই ফিল টায়ার্ড, আমরা অসুস্থ বোধ করি, ক্লান্ত বোধ করি, অ্যান্ড সিক এবং অসুস্থ বোধ করি, অ্যান্ড দেন উই নিড ওআরএস, তখন আমাদের ওআরএস এর প্রয়োজন হয়। উই ক্যান ইজিলি প্রিপেয়ার ওআরএস অ্যাট হোম থ্রু সাম ইন্টারকানেক্টেড স্টেপস, আমরা সহজে ওআরএস তৈরি করতে পারি বাড়িতে কয়েকটা ইন্টারকানেক্টেড স্টেপসের দ্বারা। অ্যাট ফার্স্ট দ্য হ্যান্ডস আর ওয়াশড ওয়েল, প্রথমে হাতগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়। দেন পটস স্পুনস অ্যান্ড গ্লাস আর টেকেন, তারপরে পাত্র চামচ এবং গ্লাস এগুলোকে নেওয়া হয়। ল্যাটার 1 লিটার ওয়াটার ইজ বয়েলড ইন এ পট, তখন 1 লিটার জল একটা পাত্রে নিয়ে ফোটানো হয়। নেক্সট দ্য বয়েলড ওয়াটার ইজ অ্যালাউড টু কুল, তারপরে ফোটানো জলকে ঠান্ডা করা হয়। দেয়ার আফটার 6 টিস্পুনস অফ সুগার অ্যান্ড হাফ টিস্পুন অফ কমন সল্ট আর অ্যাডেড, তারপর 6 চা চামচ চিনি এবং অর্ধেক চা চামচ লবণ যোগ করা হয় তার সাথে, উইথ দ্যাট ওয়াটার, সেই জলের সাথে। ইট ইজ স্টায়ার্ড ওয়েল, তারপর তাকে ভালো করে নাড়ানো হয়। নাও ওআরএস ইজ রেডি ফর ইউজ ইনস্ট্যান্টলি, এখন কিন্তু ওআরএস রেডি হয়ে গেল একদম সঙ্গে সঙ্গে ব্যবহার করার জন্য। 9 দাগে দিয়েছে তোমার মোবাইল ফোন চুরি হয়ে গেছে, তুমি ইন্সপেক্টর ইনচার্জ মানে অফিসার ইনচার্জ মানে ওসি, তোমার স্থানীয় পুলিশ স্টেশনে ওসিকে চিঠি লেখো যা তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে একথা উল্লেখ করো তোমার এরিয়া থেকে, এবং ফোনের ডিটেলসটা দাও আর কীভাবে হারিয়েছে সেটা বলো, এবং একটা অ্যাপ্লিকেশন লিখো। মানে কি এগুলোকে জেনারেল ডায়েরি বলে, মিসিং ডায়েরি বলে। তো মোবাইল ফোন হারিয়ে গেছে, মিসিং ডায়েরি লিখে ফেলো। তার মানে এক্ষেত্রে তুমি একটা মিসিং ডায়েরি লেখা শিখে গেলে তোমার আগামী দিনে সাইকেল হারাতে পারে, মোবাইল হারাতে পারে, কোনো সোনার চেন হারাতে পারে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড হারাতে পারে, কোনো রান্নার গ্যাসের কানেকশনের সার্টিফিকেট হারাতে পারে, এবং তোমার এটিএম কার্ড হারাতে পারে, পাসবই হারাতে পারে, পাসপোর্ট হারাতে পারে। যে কোনো জিনিস হারিয়ে গেলে থানায় মিসিং ডায়েরি তুমি করতে কিন্তু শিখে যাবে এই অ্যাপ্লিকেশনটা পড়ে নিলে। তো তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে, তুমি লোকাল থানাতে একটা মিসিং ডায়েরি করবে। কিভাবে লিখবে? একদম শুরুতে 2 লিখে দেবে, তার নিচে লিখে দেবে দা ওসি মানে অফিসার ইনচার্জ, তার নিচে লিখবে রামনগর পুলিশ স্টেশন, তার নিচে লিখবে রামনগর পূর্ব মেদিনীপুর। মানে এখানে আমি রামনগর পুলিশ স্টেশন লিখেছি, তোমরা তোমাদের বাড়ির থানা যেটা নাম রয়েছে সেই থানার নামটা দিয়ে দেবে, আর লিখে দেবে ওই থানার অ্যাড্রেসটা। আর তারপর নিচে সাবজেক্ট লিখবে মিসিং ডায়েরি ফর এ মোবাইল ফোন, এটা সাবজেক্ট করে দেবে। তারপর লেখা শুরু করবে ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ রেসিডেন্ট অফ গোবরা ভিলেজ আন্ডার ইউর পুলিশ স্টেশন। মানে আমি এখানকার একটা গ্রামের নাম লিখেছি, তোমরা তোমাদের গ্রামের নাম লিখবে আর থানার নামটা লিখবে। যে মাননীয় মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার থানার অন্তর্গত গোবরা গ্রামের বাসিন্দা। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু রামনগর মার্কেট, গতকাল আমি রামনগর বাজারে গেছিলাম। মাই মোবাইল ফোন ওয়াজ ইন মাই পকেট, আমার মোবাইল ফোনটা আমার পকেটের মধ্যে ছিল। সাডেনলি আই রিয়ালাইজ দ্যাট মাই মোবাইল ফোন ওয়াজ মিসিং, হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে আমার মোবাইল ফোনটা হারিয়ে গেছে। আই সার্চড এভরিহোয়ার বাট আই কুড নট ফাইন্ড ইট, আমি সর্বত্র খুঁজলাম কিন্তু ওটা কোথাও পেলাম না। ইট ওয়াজ এ পোকো M2 Pro মোবাইল ফোন, এটা একটা পোকো M2 Pro মোবাইল ফোন ছিল। ইট ওয়াজ অনলি 6 months ওল্ড, এটা মাত্র 6 মাস বয়সের ছিল। দ্য কালার ওয়াজ গ্রিন, আর রংটা ছিল সবুজ। দ্য IMEI নাম্বার ওয়াজ, একটা বানিয়ে নাম্বার দিয়ে দিবে 224514759652, আমি লিখেছি, তোমরা তোমাদের মতো নাম্বার দিয়ে দিবে। দ্য ক্যাশ মেমো ইজ অ্যাটাচড উইথ দিস লেটার, আর ক্যাশ মেমো যুক্ত করা হলো এই চিঠির সঙ্গে। তারপর লিখবে সো আই রিকোয়েস্ট ইউ টু ফাইন্ড আউট মাই মোবাইল ফোন সুন অ্যান্ড গিভ মি এ জিডি নাম্বার, তাই আপনাকে অনুরোধ করছি আমার মোবাইল ফোনটা তাড়াতাড়ি খুঁজে দিন এবং আমাকে একটা জিডি নাম্বার মানে জেনারেল ডায়েরি নাম্বার প্রদান করুন। তারপর নিচে বাম দিকে থ্যাংক ইউ লিখবে আর ডেট দিয়ে দেবে, আর ডান দিকে যেখানে ইতি লেখা হয় সেখানে লিখবে ইয়োর্স ট্রুলি, তারপর তোমার নাম দেবে। আমি লিখেছি অয়ন দাস, তোমরা অয়ন দাস লিখবে না, যে যা নিজের নাম লিখবে। তারপর তোমাদের গ্রামের নাম আর ঠিকানা দিয়ে দিবে, আমি লিখেছি গোবরা পূর্ব মেদিনীপুর, তোমরা তোমাদের বাড়ির ঠিকানা দেবে। এইভাবে যে কোনো জিনিস হারিয়ে গেলে তুমি কিন্তু মিসিং ডায়েরি থানাতে করতে পারো। তো এইভাবে 429 পেজে যে ইংরেজিটা ছিল তার আমরা সিন আনসিন গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিল সহজে আলোচনা করলাম। এরপরে যে কটা মডেল পেজ আছে সবগুলো মডেল পেজের আলোচনা ভিডিও আপলোড হতে থাকবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকেও প্রেস করে রাখো, পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে।